ওকে। সো আজকে যেটা করাবো, আচ্ছা আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম ওই অল্প কিছুক্ষণের জন্য, ওই আগের দিনে যে ম্যাথটায় প্রবলেম হয়েছিল সেটা নিয়ে। যদি না দেখে থাকো দেখে নিও। আচ্ছা, আচ্ছা ১ মিনিট। ওকে, সো এটাই মেইনলি আমি করিয়েছিলাম। আ যে লেন্থ যদি ইনক্রিজ করে, সো নাম্বার অফ দ্যাট ইজ সরি, লেন্থ যদি ইনক্রিজ করে রেজিস্ট্যান্সও ইনক্রিজ করবে। কিভাবে ইনক্রিজ করবে? স্কয়ার টাইমস ইনক্রিজ করবে। এইটা আমি বুঝিয়েছিলাম, দেখবে ওই শর্ট ভিডিওটাতে রয়েছে। শর্ট ভিডিওটাতে রয়েছে, ওটা একটু সবাই দেখে নেবে। তা আমি এইটা আর ডিসকাস করছি না। মেনলি আল্টিমেটলি যেটা আমি বলেছিলাম, ইফ লেন্থ বিকামস n টাইমস দেন রেজিস্ট্যান্স উইল বি n স্কয়ার টাইমস। ওকে, এটা শর্টকাট টেকনিক, মনে রাখবে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এত লেন্দি ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, জাস্ট তুমি চেক করবে L2 ইকুয়ালস টু হাউ মেনি টাইমস অফ L1, জাস্ট এটা চেক করবে। L2 will be how many times of L1, then you can directly write R2 will be uh, the number of times of the length will be square of it multiplied with resistance R1. Okay, that means 1.002 যদি লেন্থ এর মডিফিকেশন হয়, সো রেজিস্ট্যান্স উইল বি 1.002 স্কোয়ার ইন্টু R1। ওকে, সো আলটিমেটলি এটাই আমি করিয়েছিলাম, দেখবে ওই ভিডিওতে দেওয়া আছে। সো আমি আজকের নিউ টপিক স্টার্ট করছি। আগের দিনের সমস্ত টপিক ক্লিয়ার এবং হোমওয়ার্কও হয়ে গেছে। ওকে, আজকে যে টপিক করব একটু হেডিং করো। আচ্ছা, আজকের কিছু কোশ্চেন্স আমি আগে একটু দেখিয়ে নিই, কোশ্চেনগুলো কিভাবে সলভ হবে, তাহলে একটা আইডিয়া হবে, বেসিক আইডিয়া হবে। এরকম টাইপের কিছু ওয়েব ফর্ম দেওয়া থাকবে, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা ফলস কোনটা ট্রু এগুলো মার্ক করতে হবে। জেনারেলি এরম টাইপের কোশ্চেন আসে এক্সামে। একটা ওয়েব ফর্ম দিয়ে দেবে বা ক্যারেক্টারিস্টিক্সটা দিয়ে দেবে, চারটে অপশন দেবে এইভাবে ওয়েব ফর্মের, কোনটা ম্যাচ খাচ্ছে। ওকে, সো সেই রিলেটেড কিছু কোশ্চেন্স আজকে আমরা সলভ করব, এবং তার জন্য বেসিক কিছু প্রপার্টি অফ এলিমেন্টস জানতে হবে, যেগুলো অলরেডি আমি আগে বলেছিলাম। রেজিস্ট্যান্স পড়ানোর সময় একটা কথা বলেছিলাম। দেখো আমি একটু জাস্ট বলছি, রেজিস্ট্যান্স পড়ানোর সময় ডে ওয়ানে আমি একটা জিনিস বলেছিলাম, সবাইকেই বলেছিলাম। কোথায় গেল? এই দেখো এখানে, না এটা না, সরি ডে ওয়ানে না, তাহলে ডে টুতে করিয়েছিলাম। এই যে দেখো ফার্স্ট স্লাইডেই আছে, আমি বলেছিলাম রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি, এটা না, it is a linear, passive, bilateral, time invariant, distributed parameter. So, what do you mean by linear? What do you mean by passive? And what is the difference? What is the difference between active and passive? What is unilateral? What is bilateral? What is time invariant? What is time variant? What is distributed? What is lumped? Okay, these type of parameters and this type of properties we have to discuss first today. Okay, and based on these properties some question will be asked, like this one, that is a waveform will be given and you have to find whether it is active or passive, whether it is linear or non-linear, whether it is unilateral or bilateral. These type of questions frequently asked. Okay, so let's start this concept. That means, ওকে, টেক্সট বক্স অন করেই আমি লিখছি, আজকে জেনারেলি কিছু নোট লিখাতে হবে। সো ফার্স্ট ওয়ান ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে, সো ফার্স্ট পয়েন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট। সো হোয়াট ইজ অ্যাক্টিভ এলিমেন্ট, এনিওয়ান? কেউ কি জানো হোয়াট ইজ অ্যাক্টিভ এলিমেন্ট? ইয়েস, কারেক্ট, কারেক্ট, বাট ওয়ান পয়েন্ট ইজ মিসিং, ওয়ান পয়েন্ট ইজ মিসিং ইন ইয়োর অ্যান্সার। দেখো আমি লিখছি, তাহলেই বুঝতে পারবে। এলিমেন্ট which can deliver the energy
for a longer period of time. So element which can deliver the energy for longer period of time. Okay, দেখো সোর্স হিসেবে কিন্তু অনেক সময় ইন্ডাক্টরও ইউজ হতে পারে। ফর সাম টাইম সাপোজ ইউ হ্যাভ কনসিডার এ বাক বুস্ট কনভার্টার। ওকে, এগুলো সব পরে আমরা করব, হোয়াট ডু মিন বাই বাক বুস্ট কনভার্টার সমস্তটা করব। ওকে, সো জাস্ট ফর অ্যান এক্সাম্পল আই এম telling you that if suppose consider a buck boost converter, and this buck boost converter and the load is RL type. Okay, so if we present the inductor, then you can say that sometimes inductor will send the energy. Okay, that means inductor when discharge through some particular path, then it will send some energy to the particular portion of the network. Okay, so for this case, we can say that the inductor is active element because it can send energy, it can deliver energy. But no, why no? Because it cannot produce the energy for a longer period of time. So remember this point, for a longer period of time, the element which can deliver the energy is called the active element. So what is the example of the active element? It is very easy. Example, yes, it is any sources, that is voltage source. We can say it is voltage source, comma current source, or you can say it is battery. Very specifically আমি যদি বলি তাহলে এটা ব্যাটারিও হতে পারে, etc. Generator itself is a active element. Okay, so what is active element? It is, I think it is very much clear. So the element which can produce the energy for a longer period of time. Only this portion. I am highlighting some portion that is for a longer period of time. This is most important. Okay. So next one, what is passive? I think already you can write by yourself. Which cannot আর কি। আমি প্যাসিভ এলিমেন্টটা ফাঁকা রাখছি, তোমরা নিজেরা লিখে নেবে। কারণ প্যাসিভ জাস্ট এর অপোজিটটা। প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল কি? যেটা হচ্ছে আরএলসি। দিস ইজ আরএলসি। ওকে, আমি জাস্ট এক্সাম্পলসগুলো লিখে দিচ্ছি। আরএলসি, resistance inductor, inductance and capacitance, or resistance inductor and capacitor. Also sometimes this question is frequently asked transformer. Okay, sometimes এটা এসেছিল কোনো একবার, তাই আমি মেনশন করে দিলাম। ট্রান্সফর্মার ইজ অ্যান অ্যাক্টিভ আর প্যাসিভ এলিমেন্ট? ট্রান্সফর্মার ইটসেলফ ইজ এ প্যাসিভ এলিমেন্ট, মনে রাখবে। ট্রান্সফর্মার কিন্তু অ্যাক্টিভ এলিমেন্ট নয়, অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে। ট্রান্সফর্মার ইজ এ অ্যাক্টিভ এলিমেন্ট, but transformer is a passive element, remember, because it cannot produce the energy without any source. Okay, so third one, so active and then passive, and third one, it is linear. Linear. Linear element. So what is linear element? এটাও ইজি আছে। লিনিয়ার এলিমেন্ট তোমরা জানো, বলো তো দেখি লিনিয়ার এলিমেন্ট কি হবে? Yes, yes, that means the characteristics, vi characteristics will be linear. Okay, so the element which, sorry, আমি কপি করে নিচ্ছি, the element which shows linear vi characteristics, linear vi or IV. Sometimes it is IV or sometimes it is VI. আচ্ছা বলো দেখি, what do you mean by, what is the difference between VI and IV? VI characteristics টা কারেক্ট নাকি IV characteristics টা কারেক্ট? নাকি দুটোই কারেক্ট? আচ্ছা, দেখো আমি একটু বলে দিই। ইলেকট্রনিক্স যেগুলো আছে, ইলেকট্রনিক সুইচ, ইলেকট্রনিক্স গ্যাজেট, দ্যাট ইজ ডায়োড, ট্রানজিস্টার, হ্যাঁ, এগুলো যেগুলো আছে সেগুলো আইভি বলে। ঠিক আছে? কারণ কি? ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, ভোল্টেজ হচ্ছে আমাদের হাতে, আর কারেন্ট হচ্ছে আউটপুট, কারেন্ট হচ্ছে রেজাল্ট। সো দ্যাটস ওয়াই ইট ইজ ওয়াই ভার্সেস এক্স হয়। অলওয়েজ মনে রাখবে ওয়াই ভার্সেস এক্স। সো ওয়াই অ্যাক্সিসটা কী হবে সেটার উপর ডিপেন্ড করে তুমি আইকে আগে প্রোনাউন্স করবে নাকি ভিকে আগে প্রোনাউন্স করবে। So it should be IV characteristics or VI characteristics. In general, we can write it is IV. But remember,
when you are talking about the electrical component, then you can say it is VI characteristics. Okay, that is voltage dependent source or current dependent source concept, or voltage dependent element or current dependent, মানে আমাদের হাতে কি আছে, ভোল্টেজ আছে না কারেন্ট আছে। 90% কেসে আইভিটাই বলে। ওকে, আমরা ছোটবেলায় ভিআই ভিআই বলে এসেছিলাম, কিন্তু সেটা অ্যাকচুয়ালি রং। আইভি ক্যারেক্টারিস্টিক্স টাই বলা উচিত। ওকে, সো এলিমেন্ট হুইচ ক্যান শোজ লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড লিনিয়ার এলিমেন্ট। সো হোয়াট ইজ লিনিয়ার এলিমেন্ট? এক্সাম্পল দাও। এখানে দেখো সবাই ভুল করবে, মোস্ট প্রবাবলি ভুল করবে। বলো। হুম। আর ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স হবে না? ওকে, দেখো আমি মেনশন করে দিচ্ছি, এক্সামে এরকমভাবে কন্ট্রোভার্সিয়াল কনসেপ্ট দেয়, কন্ট্রোভার্সিয়াল অপশন দেয়, যেগুলোতেই মানুষ প্রবলেম পড়ে। আর কমপ্লিটলি লিনিয়ার কারেক্ট, যারা বলেছো একদম কারেক্ট বলেছো, বাট মনে রাখবে এল অ্যান্ড সিও লিনিয়ার আপ টু স্যাচুরেশন, আপ টু স্যাচুরেশন, মাইন্ড ইট। আপ টু স্যাচুরেশন, এটা আমি পরে ডিসকাস করবো, হোয়াট ডু মিন বাই আপ টু স্যাচুরেশন। ওকে, সো এল অ্যান্ড সি আপ টু স্যাচুরেশন সবকটাই লিনিয়ার, বাট রেজিস্ট্যান্স অল টাইমের জন্য, অ্যান্ড ইন্ডাক এলসি আপ টু স্যাচুরেশন। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এখানে ইম্পর্টেন্ট এটা। ওকে, আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ওকে, সো দিস ইজ 3 and 4 নন লিনিয়ার এলিমেন্ট। আই থিঙ্ক নন লিনিয়ার এলিমেন্ট তোমরা নিজেরা লিখতে পারবে। নন লিনিয়ার এলিমেন্ট, আমি জাস্ট এক্সাম্পলগুলো দিচ্ছি। নন লিনিয়ার এলিমেন্টের এক্সাম্পল তোমরা জানো। নন লিনিয়ার এক্সাম্পল হচ্ছে ডায়োড, এসসিআর, এসসিআর মানে থাইরিস্টার। ওকে, ট্রানজিস্টার বা বিজেটি লিখে দিচ্ছি, বিজেটি এক্সেট্রা ইটিসি, মানে যত ইলেকট্রনিক সুইচ আছে 90%ই নন লিনিয়ার ইন নেচার। ওকে, সো ফিফথ ওয়ান, ইউনিল্যাটারাল। এগুলো সব কিন্তু কি হচ্ছে, এগুলো সব হচ্ছে ডেফিনেশন, মনে রাখবে। এর পরেও আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেবো প্রত্যেকটা সম্পর্কে, যেগুলোর জন্য, যেই ইনফরমেশন থেকে তোমরা এই সমস্ত অ্যান্সারগুলো করতে পারবে। এই সমস্ত ডেফিনেশন থেকে তুমি কখনোই এই সমস্ত অ্যান্সার করতে পারবে না। হয়তো লিনিয়ারটা বুঝতে পারছো, লিনিয়ার কোনটা কিনা এটা বুঝতে পারছো, কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু এভাবে বুঝতে পারবে না, বাইল্যাটারাল ইউনিল্যাটারাল কিনা বুঝতে পারবে না। সো এই ডেফিনেশন লেখার পরে আমি কিছু প্রপার্টি অ্যানালিসিস করব, যেগুলো থেকে কোশ্চেন আসে। সো ইউনিল্যাটারাল, ইউনিল্যাটারাল মানে দ্য এলিমেন্ট হুইচ ক্যান, এটুকুনি কপি করে দিই, এলিমেন্ট হুইচ ক্যান or which gives, can না লিখে লিখি gives a flow of, sorry, which gives a flow of current in both directions। both directions লিখলাম, both directions মানে কি, লোড টু সোর্স অ্যান্ড সোর্স টু লোড, মনে রাখবে, লোড টু সোর্স অ্যান্ড সোর্স টু লোড, রিমেম্বার। সো বোথ ডাইরেকশনস মানে লোড টু সোর্স অ্যান্ড সোর্স টু লোড। তার মানে কি বুঝলে? সরি সরি, আমি ইউনিল্যাটারালটা লিখে এটা বাইল্যাটারাল ধরো, সরি সরি, আমি হেডিংটা করেছি অন্যটা। হ্যাঁ, লোড টু সোর্স অ্যান্ড সোর্স টু লোড হলে বাইল্যাটারাল এলিমেন্ট। অ্যান্ড আচ্ছা, বাইল্যাটারাল এলিমেন্টের এক্সাম্পল বলো। ট্রান্সফর, হ্যাঁ ডায়োড, রাইট, ডায়োড ইজ এ এক্সাম্পল। দেখো আমি বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল এক্সাম্পল দিচ্ছি, যেগুলো এক্সামে আসে, মানে এগুলো অনেকে বুঝতে পারে না। দেখো আরএলসি অল আর বাই ডাইরেকশনাল, মনে রাখবে। এর সাথেও যেগুলো আসে এক্সামে সেগুলোই দিচ্ছি। ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন ইটসেলফ ইজ এ বাই ডাইরেকশনাল ট্রান্সমিশন লাইন। তারপর ট্রায়াক, ট্রায়াক, ট্রায়াক,
এগুলো সব একটা সেমিকন্ডাক্টর সুইচ আর পাওয়ার ইলেকট্রনিক সুইচ বলতে পারো, এগুলো সমস্ত পরে পড়বো ডিটেলসে। ডায়োডও হবে, ঠিকই বলেছো, পিটিসি। So these are bidirectional. সরি, ডায়োড কেন হবে? ডায়োড তো ইউনিডাইরেকশনাল। ডায়োড কে বলেছিলে? ডায়োড কিন্তু হবে না। ডায়োড তো ইউনিডাইরেকশনাল, স্পেশালি ডায়োড ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। ওকে, সো ইউনিডাইরেকশনাল ডেফিনেশনও লিখছি না, বুঝতে পারবে। এক্সাম্পলসটা শুধু লিখছি। ইউনিডাইরেকশনাল, দিস ইজ ডায়োড অ্যান্ড এসসিআর। রিমেম্বার, এসসিআর ইজ এ ইউনিডাইরেকশনাল। এক্সামে বহুবার এসছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সমিশন লাইন, ডায়াক ট্রায়াক এগুলো। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এসসিআর, কারণ ডায়োড ইউনিডাইরেকশনাল সবাই জানে। ডায়োড কি করে? ব্যাক ফ্লোটাকে আটকায়, তাই না? ডায়োড কি করে? ব্যাক ফ্লো আটকায় কারেন্টের। যে তোমরা যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়বে তখন জানতে পারবে যে ব্যাক ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট উইল বি রেজিস্ট or can be resist by using diode. Okay, so ডাইরেকশনাল বা ইউনিডাইরেকশনাল সুইচ হিসেবে ডায়োডটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না, কমন, সবাই ইউজ করে, বাট এসসিআরটা অনেকেই জানতো না হয়তো। এসসিআর মানে থাইরিস্টার, আবার বলছি, এসসিআর মানেই কিন্তু থাইরিস্টার। এসসিআর মিন্স থাইরিস্টার। আমি লিখে দিচ্ছি, THYRIS, থাইরিস্টার। অ্যাকচুয়ালি এসসিআর একটা ক্লাস, থাইরিস্টার তার একটা এক্সাম্পল, মনে রাখবে। আমরা জেনারেলি এসসিআর বলতে থাইরিস্টারই ইউজ করি, তাই এসসিআর অ্যান্ড থাইরিস্টার অর থাইরিস্টার আমরা ধরতে পারি। জেনারেলি অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এসসিআর আর থাইরিস্টার কি সেম, এরকম কোশ্চেন জিজ্ঞেস করে। তোমাদের অ্যান্সার হবে না, সেম না। এসসিআর ইজ এ ক্লাস, থাইরিস্টার ইজ অ্যান এক্সাম্পল। ওকে, সো নেক্সট ওয়ান, টাইম ভ্যারিয়েন্ট। টাইম ভ্যারিয়েন্ট এলিমেন্ট। টাইম ভ্যারিয়েন্ট এলিমেন্ট। আচ্ছা, একটু একটু দাঁড়াও, এগুলোকে একটু কালার করে দিই। Time variant element. Okay, so now I am discussing about the time variant element. The element, the element which can change its property as the time of operation, as the time of the operation is continued. দ্যাট মিন্স টাইমের সাথে সাথে যদি কোনো প্রপার্টি চেঞ্জ হয় তাকে টাইম ভ্যারিয়েন্ট এলিমেন্ট বলে। টাইম ভ্যারিয়েন্ট এলিমেন্ট জেনারেলি যেটা ধরা হয়, ইম্পর্টেন্ট এক্সাম্পল যেগুলো হয় সেগুলো হচ্ছে এল অ্যান্ড সি। এল সি কিন্তু টাইমের রেসপেক্টে ভ্যারি করে। হোয়াই? বিকজ ইনিশিয়ালি এল অ্যান্ড সি অ্যাক্টিভ থাকে, আস্তে আস্তে ওরা স্যাচুরেট করে। ইনিশিয়ালি অ্যাক্টিভ থাকে, যেগুলো আমরা পরে পড়বো, আজকেই পড়বো, প্রপার্টিজ অফ ইন্ডাক্টার। অ্যান্ড দেখো তোমার এই যে আজকে দেখো কি করবো, আজকে এই সমস্ত কোশ্চেন সলভ করার কিছু ইনফরমেশন, আর এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো এক্সামে প্রচুর আসে। একটা আরএল সার্কিট দেবে তোমাকে, এত কিছুর মধ্যে যে কোনো একটা ফাইন্ড করতে বলবে, 4টে অপশন থাকবে। ম্যাক্সিমাম কারেন্ট, টাইম কনস্ট্যান্ট, কারেন্ট অ্যান্ড সাম ইন্টারভেল অফ টাইম or some specific time, RMS কারেন্ট, অ্যাভারেজ কারেন্ট, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর। এই টাইপের কোশ্চেন বহুবার পরীক্ষায় এসছে, এবং যে কোনো একটা দেবে, এতগুলো হয়তো দেবে না, যে কোনো একটা দেবে, কিন্তু আমরা সবগুলোই বের করবো। আবার আরেকটা এক্সাম্পল নিয়েছি, আজকে এই 8টা কোশ্চেন সলভ করলে আমাদের ক্লাস ওয়ার্ক কমপ্লিট হবে। আর এই রিলেটেড তোমাদের হোমওয়ার্ক আজকে এই উইকে সাবমিট করতে হবে, 2টো করে কোশ্চেন। অলরেডি আগের উইকে, আচ্ছা ক্লাস 2 এর কোশ্চেন তোমরা সবাই করোনি সাবমিট। আজকে মানে এগুলো করে দেবে, এগুলো না করলে কি জমে যাবে দেখো। আর এই উইক থেকে একটু প্রেশার বাড়বে, আমি বলেই রাখছি। দেখো আজকে আমি হোমওয়ার্ক আবার দেবো তোমাদের, এবং মানে তোমরা নিজেরাই নিজেদেরকে দেবে, দ্যাট ইজ 2টো করে কোশ্চেন্স।
একটু চাপ নাও, কারণ চাপ না নিলে কিন্তু আল্টিমেটলি শিখতে পারবে না। আর যদি কেউ এই যে করছো না, অনেকেই আছে দেখছি মানছে না, শুনছে না। এদেরকে আমি ২ বার ৩ বার বলব, তারপর থেকে যদি না করো, তাহলে আমি আর বলবই না। কারণ আল্টিমেটলি কেন? কারণ এরা বুঝতে পারছে যে এরা নিজের ভালোটা বুঝছে না, ওই হোয়াটএভার একটা করছে। এইভাবে করলে কিন্তু আল্টিমেটলি কিছু ক্র্যাক করতে পারবে না বলছি। ওই করতে হয় বলে করছি এরকম নয়। এটা প্রফেশনালি তুমি পড়ো। প্রফেশনাল জায়গা, প্রফেশনালি পড়ো। তোমার নিজের ভালোর জন্য পড়ো। আমার ভালোর জন্য পড়ার দরকার নেই। ঠিক আছে? তাই একদম নিজে ডিটারমাইন্ড হও যে আমাকে সামহাউ নেক্সট 1 টু 1 1/2 ইয়ার্স এর মধ্যে কিছু একটা করতেই হবে। সামহাউ করতেই হবে এবং পিএসইউ এক্সাম ক্র্যাক করতে হবে। গেট ক্র্যাক করতে হবে। দেখো তোমাদের মোটোটা কি হবে? সবাই যে হায়ার স্টাডিজ করবে এরকম কোনো ব্যাপার না। বা করতে হবে। এখনকার দিনে আমি সাজেস্ট করব হায়ার স্টাডিজ করার দরকারই নেই। গেট ক্র্যাক করো, পিএসইউ জব নাও, নিয়ে আরামসে জীবন বাকি লাইফটা কাটিয়ে দাও। পিএসইউ জব গেট ক্র্যাক করলেই পাওয়া যাবে। কারণ গেট ক্র্যাক করার পরে প্রচুর গভর্নমেন্ট সার্ভিস আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট আছে, যেখানে ডিরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে হয়ে যায়। গেটের নাম্বার দেখে ডিরেক্ট ইন্টারভিউ হয়, ডিরেক্ট ঢুকে যাবে উইদাউট এনি রিটেন এক্সাম। প্রচুর, প্রচুর আছে এরকম। তো সেক্ষেত্রে একটা দুটো জায়গা না। তুমি ইসরো থেকে শুরু করে বিআরসি থেকে শুরু করে, হ্যাঁ, যতগুলো আছে এরকম পিএসইউ জব সমস্ত। তাই সেই ফোকাসড রাখো, নিজেকে ফোকাস করো। কখনোই এরকম মানে করছো না, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখনো দেওনি। সেই ফার্স্ট ডে 1 এর কোয়েশ্চেন দাওনি। এবার সলভ করছো কি করছো না জানি না। নোট বানাচ্ছ কিনা জানি না। আমি সমস্ত বলে দিচ্ছি তোমাদের। না করলে আর কি বলবো বলো? যাই হোক, আমি আর কিছু বলছি না, কন্টিনিউ করছি ক্লাসটা। আ সরি, কি হলো এটা? ওকে। সো টাইম ভ্যারিয়েন্ট এলিমেন্ট মিনস, দেখো এগুলো ইম্পোর্টেন্ট। এলসি অ্যান্ড ব্যাটারি। ব্যাটারি কেন টাইম ভেরিয়েন্ট কেউ বলতে পারবে? জাস্টিফাই করতে পারবে? হোয়াই ব্যাটারি ইজ টাইম ভেরিয়েন্ট? হ্যাঁ, হ্যাঁ, দ্যাট মিনস কি এফেক্ট পড়ে মানে ইলেকট্রিক্যালি যদি আমি কনসিডার করি, সো ব্যাটারি সোর্স হিসেবে কাজ করছে। সো ব্যাটারি যত তোমরা নিজেরাও দেখতে পারো। দেখো ফোনে যখন চার্জ দাও, ইনিশিয়ালি দেখবে ধরো তোমার ফোনে 10% চার্জ আছে। ইনিশিয়ালি তুমি চার্জ চার্জ প্লাগ ইন করলে, তখন দেখবে 10 to 50% খুব ফাস্ট হলো। 50 to 80% হলো মোটামুটি। কিন্তু 90-র পরে 100 হতে অনেক স্লো, অনেক ডিউরেশন, অনেক টাইম লেগে যাচ্ছে। আবার সেরমভাবেই তোমার যখন ফোন গ্র্যাজুয়ালি শেষ হয়ে আসবে, লাস্টের 20% 30% চার্জ শেষ হতে অনেক সময় লাগে। কেন এরকম কেন হয়? Because it is a battery, and battery time variant element. That's why the discharge rate, charging rate depends on time. So charging current, discharging current both are depends on time. So that's why it is time variant element. Battery, that's why it's time variant element. এই সমস্ত কোশ্চেন ইন্টারভিউতেও জিজ্ঞেস করে। জাস্টিফাই ইট, হোয়াই ব্যাটারি ইজ এ টাইম ভেরিয়েন্ট এলিমেন্ট। ওকে, সো টাইম ভেরিয়েন্ট হয়ে গেছে। টাইম ইনভ্যারিয়েন্টটা আমি আর লিখছি না, এগুলো তোমরা বুঝতে পারবে। 8-1, 8-1, রাইট? 8-1, টাইম ইনভ্যারিয়েন্ট হবে, সরি, ইনভ্যারিয়েন্ট এলিমেন্ট। ওকে, হয়তো লেফট হয়ে গেছিলাম, মানে কারেন্ট চলে গেছিলো, ওয়াইফাইটা অফ হয়ে গেছিলো। ঠিক আছে, মোবাইল থেকে করে নিয়েছি। ওকে, সো টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্ট, এটা তোমরা নিজেরা লিখে নেবে। এক্সাম্পল বলছি। কেউ বলতে পারবে টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্টের এক্সাম্পল? এনিওয়ান? টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্টের এক্সাম্পল বলো। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। না, ডায়োড টাইম টাইম ইনভ্যারিয়েন্ট নয়।
ভেরি গুড, রেজিস্ট্যান্স। অনলি টাইম ইনভেরিয়েন্ট, অনলি মিন্স এটাই কোশ্চেন আছে, রেজিস্ট্যান্স যে টাইম ইনভেরিয়েন্ট এলিমেন্ট। যেগুলো কোশ্চেনে আসে, যেগুলো এক্সামে আসে, সেগুলোই আমি বলছি, এক্সট্রা এক্সট্রা কিছু বলার দরকার নেই বা পড়ার দরকার নেই। দেখো, ডায়োড তো তোমার একটা টাইম পরে যখন তোমার ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি ও কিছুটা রেজিস্ট করে 0.53 ভোল্টেজ অবধি। একটা কাট ইন ভোল্টেজ আছে, কাট আউট ভোল্টেজ আছে। সো অবভিয়াসলি থ্রু আউট দ্য টাইম সেম অপারেশন তো হয় না। ডায়োড ক্যারেক্টারিস্টিক্স তুমি যদি দেখো, তাহলে ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় বলো? তুমি তো নিজেই জানো ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়। তোমরা তো পাওয়ার ইলেকট্রনিক্স পড়েছো, যারা পড়েছো তারা তো জানো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়। সরি। হ্যাঁ, তাহলে টাইমের সাথে আমি যদি কনসিডার করি এরকম, তাহলে কিরকম হবে? এরকমটাই হবে না? দ্যাট মিন্স কিছু সময় অবধি ব্লকেজ থাকবে, এখানে কিছু সময় অবধি স্যাটিসফাই করবে, তারপরে ব্রেকডাউন হয়ে যাবে। এখানেও কিছু সময় পরে নি ভোল্টেজ অবধি ঠিক আছে, নি ভোল্টেজের পরে উঠে গেলেই সে কন্ডাকশনে চলে যাচ্ছে। সো এই ডিউরেশনটা তো তোমার অফ স্টেটে থাকছে। সো টাইম যত ভ্যারি করছে তত তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে না? সো আফটার নি ভোল্টেজ ইট ইজ কন্ডাক্টিং দ্য সিমিলার টাইপ অফ প্রপার্টি, অ্যান্ড বিফোর knee voltage it is different property. So that's why it is time invariant, overall time invariant. Okay, আমি ডিলিট করে দিচ্ছি এটা। ওকে, সো টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্টটাও বুঝেছো আশা করছি। সো নেক্সট ওয়ান। সো এটা হচ্ছে 7 ছিল, এটা 8 হবে। দেন 9, লাম্পড প্যারামিটার। হুম। দেখো, যেগুলো এক্সামে আসে সেগুলো আমি নোট করছি, আর এছাড়াও যদি কিছু মনে পড়ে আমি বলছি। ঠিক আছে? আর যদি তোমাদের কিছু কোশ্চেন না থাকে, কোয়ারি হয় যে এইটা কি হবে, তাহলে আমাকে বলতে পারো। আদারওয়াইজ আমি যেগুলো এক্সামে এসছে সেগুলো থেকে একটা নোট রেডি করেছি, রাফ নোট, সেখান থেকে আমি বলছি আর কি। আমি লাস্ট 10 ইয়ার্সের যত এক্সাম আছে সমস্ত থেকে কালেকশন করেছি, করে একটা রাফ নোট রেডি করেছি, যেখান থেকে দেখে আমি তোমাদের পড়াচ্ছি। নেক্সট ওয়ান, লাম্পড প্যারামিটার। লাম্পড প্যারামিটার সম্পর্কে কে জানো বলো, কে কি জানো? ক্যারি করা যায়? না, লাম্পড প্যারামিটার এরম না। আচ্ছা, লাম্পড ওয়ার্ডটা তোমরা কোথায় শুনেছো? শুনেছো কোথাও না কোথাও শুনেছো? আহ, দেখবে অনেক সময় যারা ওই টিউমার হয়, টিউমার, লাম্পড টিউমার, অনেকে শুনে থাকতে পারো। লাম্পড টিউমার অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টিউমার মিন্স হোয়াট? লাম্পড টিউমার মানে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে, কোনো স্পেসিফিক জায়গায় টিউমারটা হয়েছে। এক মিনিট, ওয়াইফাইটা আসার কথা, কারেন্ট এসে গেছে কিন্তু আসছে না। ওকে, সো লাম্প প্যারামিটার মিন্স, আমি আবার বলছি, লাম্প প্যারামিটার মিন্স যেটা থ্রু আউট বডির একটা পার্টেই বিলং করে তাকে বলে লাম্প প্যারামিটার। আর ডিস্ট্রিবিউটেড প্যারামিটার মানে, আচ্ছা দেখি তোমাদের একটা জিনিস বলি। আমি ডে টু ক্লাসে আবার চলে যাচ্ছি। ডে টু ক্লাসে দেখো আমি এখানে কি লিখেছিলাম? রেজিস্ট্যান্স ইজ এ লিনিয়ার প্যাসিভ বাইল্যাটারাল টাইম ইনভেরিয়েন্ট ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। হোয়াই ইট ইজ ডিস্ট্রিবিউটেড? বিকজ আর ইকুয়ালস টু রো এল বাই এ। দেখো, সব তোমরা পড়ছো, সিকোয়েন্সিয়ালি পড়ছো। হোয়াই ইট ইজ ডিস্ট্রিবিউটেড? বিকজ আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানেই লেন্থ থাকবে, যেখানেই ক্রস সেকশন এরিয়া থাকবে, সেখানেই রেজিস্ট্যান্স থাকবে। বাট আমরা সার্কিটে কিভাবে শো করি রেজিস্ট্যান্সকে? আমরা সার্কিটে কি করে শো করি? জাস্ট এইটুকুনি পার্ট 4 ওহম, এইটুকুনি পার্ট 3 ওহম, এইটুকুনি পার্ট 6 ওহম। বাট ইট ইজ নট লুকস লাইক। ন্যাচারালি কি হয়, থ্রু আউট ওয়্যারেই রেজিস্ট্যান্স থাকে। বাট আমরা কি করি, সেটাকে লাম্পড প্যারামিটার হিসেবে কনসিডার করি। কেন লাম্পড প্যারামিটার হিসেবে কনসিডার করি? ডিস্ট্রিবিউটেড হলে কি প্রবলেম হতো? ডিস্ট্রিবিউটেড হলে আমরা কখনো ক্যালকুলেশনটাকে সার্কিটে রিপ্রেজেন্টই করতে পারতাম না। আমরা রেজিস্ট্যান্সকে কীভাবে রিপ্রেজেন্ট করবো তাহলে? ইন্ডাক্টরকে কী করে রিপ্রেজেন্ট করবো? তার জন্য কি হচ্ছে, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, এগুলো সবই হচ্ছে মেনলি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার, নট লাম্পড প্যারামিটার।
But in circuit theory, we are assuming it is a lumped parameter. That's why we can represent this resistance as a 4 ohm in specific point or specific between two specific nodes. But remember, resistance, inductance, capacitance, these are all distributed parameter. Why distributed? Because there is, if there is a length, they it should have some resistance. And ইন্ডাক্টর ক্যাপাসিটরটা পরে বলছি, পরে আলোচনা করব আমরা। ওকে, সো হোয়াট ইজ লাম্প প্যারামিটার? আমি যদি ডেফিনেশন বলি, দ্য প্যারামিটার হুইচ ক্যান, দ্য প্যারামিটার হুইচ ক্যান, or which are লেখো, which are only exist at a fixed point or an area of the whole network. Okay, this is lump parameter. এইটার এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমি শুধু ব্র্যাকেটে একটা জিনিস লিখছি। Generally, we assume all circuit components as, sorry, components as lumped for calculation purpose. Okay, so generally, and in electrical, all are distributed parameters. Distributed parameter. So the parameters which can, আমি এটা আমার মনে হয় তোমরা লিখতে পারবে, শুধু এক্সাম্পল লিখে দিলাম। all electrical components, এই তো the parameter which are only exist না লিখে which are distributed throughout the whole network, হয়ে গেল। এইটার ঠিক উল্টোটা, the parameter which distributed throughout the network। আচ্ছা চলো লিখে দিচ্ছি, parameter which are distributed throughout the network is called, are called, ওসব লিখছি না। Okay, so this is all about 10 properties and 10 elements or parameters বলতে পারো। অ্যাক্টিভ, প্যাসিভ, লিনিয়ার, নন লিনিয়ার, বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল, টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভ্যারিয়েন্ট, লাম্পড, ডিস্ট্রিবিউটেড। এই অবধি ঠিক আছে, কিন্তু এবার আমি কিছু প্রপার্টিজ বলবো যেগুলো নোট ওয়াইজ তোমাদের মনে রাখতে হবে, যেগুলো থেকে এই সমস্ত কোশ্চেন সলভ করতে পারবো আমরা। ওকে, সো আমি একটা কাজ করছি, সমস্ত এই এক্সাম্পলসগুলো করে করেই আমি প্রপার্টিগুলোর অ্যানালিসিস করছি। ওকে, সো ফার্স্ট ওয়ান, আমাকে এটা দেখে বলতে হবে। দেখো, আচ্ছা আমরা একটা কাজ করি আগে, আমি দুটোর গ্রুপ করি। কিরম গ্রুপ করছি দেখো, দুটো গ্রুপ করছি। ওকে, সো কটা পেয়ার হতে পারে, কটা পেয়ারের হতে পারে, ধরো প্রথমে ছিল হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ অর প্যাসিভ আমি এখানে লিখবো, এরা অ্যাক্টিভ অর প্যাসিভ। তারপরে ধরো তারপরে ছিল হচ্ছে লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার, নন লিনিয়ার। তারপরে ধরো বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল। তারপরে ছিল হচ্ছে টাইম ভেরিয়েন্ট,
টাইম ইনভ্যারিয়েন্ট। আর ডিস্ট্রিবিউটেড লামটা করার দরকার নেই কারণ ওগুলো সমস্তটাই আমাদের লাম ডি হবে। ঠিক আছে, এটা কেন করলাম আমি বলছি। আচ্ছা, এবার একটা করে এক্সাম্পল আমি ডিসকাস করছি। দেখো, এই সার্কিটটা প্রথমে আমাকে দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। কি করে বুঝবো আমরা অ্যাক্টিভ না প্যাসিভ? এনি আইডিয়া? এটা অ্যাক্টিভ না প্যাসিভ কি করে বুঝবো? এনি আইডিয়া? দেখো, আজকে যেটা বলছি কোনো বইতেই পাবে না সেইভাবে, এটা জাস্ট আমার অবজারভেশন। ওকে, অবজারভেশন কি আছে? ভি বাই আই ক্যারেক্টারিস্টিক্স শুড বি নেগেটিভ ফর অ্যাক্টিভ, ফর অ্যাক্টিভ। ভি বাই আই ক্যারেক্টারিস্টিক্স শুড বি পজিটিভ ফর প্যাসিভ। মনে রাখবে, অ্যাক্টিভ হলে ভি বাই আই নেগেটিভ হবে। এবার দেখো কতটা ইজি। এগুলো সব আই ভি, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে, আমি লিখিনি। এটা ধরো আই, এটা ভি। এটা ধরো আই, এটা ধরো মাইনাস ভি, এটা ধরো প্লাস ভি। এটা ধরো আই, এটা মাইনাস ভি, এটা প্লাস ভি। এটা ধরো প্লাস আই, এটা ধরো মাইনাস আই, এটা হচ্ছে প্লাস ভি, এটা হচ্ছে মাইনাস ভি। ওকে, সো ফার্স্ট এটা বলে ফেলো, কি হবে? পজিটিভ তো, ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স পজিটিভ। সো ফার্স্ট ওয়ান উইল বি হোয়াট? অ্যান্সারটা আমি অন্য কালার দিয়ে লিখছি, ব্ল্যাক দিয়ে লিখি। ফার্স্ট ওয়ান ইজ এ প্যাসিভ, ইট ইজ প্যাসিভ। ফার্স্ট এটা প্যাসিভ হলো। কেন প্যাসিভ হলো? কারণ ভি আই ক্যারেক্টারিস্টিক্স দেখো, ভি ভার্সেস আই, এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ রয়েছে, কখনোই নেগেটিভে যায়নি। সো ওয়ান্স ইট ইজ নেগেটিভ, একবারও যদি নেগেটিভ যায় তাহলে আমি অ্যাক্টিভ বলতাম। তাহলে একইভাবে আমি যদি অ্যাক্টিভ প্যাসিভ পরেরটা দেখি, বলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ হবে? বলো, অ্যাক্টিভ না প্যাসিভ হবে এটা? হ্যালো? কেন প্যাসিভ হবে? হ্যাঁ, তার ক্যারেক্টারিস্টিক্সটা কি হচ্ছে? ক্যারেক্টারিস্টিক্সটা এই রিজিয়নে পজিটিভ, বাট এই রিজিয়নে তো নেগেটিভ হয়ে যাচ্ছে। ভি ভার্সেস আই কি হবে? নেগেটিভ ভ্যালু দেবে তো। ফার্স্ট, হ্যাঁ, তাহলে ওভারঅল কি হলো? ওভারঅল অ্যাক্টিভ হলো না? ওভারঅল অ্যাক্টিভ হলো। হ্যাঁ, আমি তাই তো বলছি। দেখো আমি কি বললাম, ওয়ান্স ইট ইজ নেগেটিভ দেন ইট উইল বি টেকেন অ্যাজ অ্যাক্টিভ। কারণ কি, এটা রিজন দেখো আমি বলে দিচ্ছি। কারণ অ্যাক্টিভ সোর্সরা সবসময় যে পাওয়ার ডেলিভারি করবে এরম নয়। সাপোজ কোনো একটা কন্ডিশনে সে পাওয়ার কনজিউমও করতে পারে। এরপরে আমরা দেখব পাওয়ার ইলেকট্রনিক সার্কিট ফার্কিট যখন আমরা অ্যানালিসিস করব তখন জানতে পারবো যে সামটাইমস লোড ক্যান সেন্ড এ পাওয়ার টু সোর্স, সামটাইমস সোর্স ক্যান সেন্ড এ পাওয়ার টু লোড। ওকে, অ্যান্ড সামটাইম অ্যাক্টিভ পাওয়ার ক্যান বি সেন্ড, সামটাইম রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যান বি কনজিউমড। প্রচুর কনসেপ্ট আছে, এগুলো আমরা পরে পরে জানতে পারবো। জাস্ট এখন যেটা বোঝো সেটা হচ্ছে অ্যাক্টিভ হতে গেলে সামটাইমস ইট শুড বি এ নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ ভি বাই আই শুড বি নেগেটিভ ফর এ মোমেন্ট অফ, ফর অ্যাটলিস্ট এ মোমেন্ট অফ টাইম। যে কোনো একটা মোমেন্টে যদি নেগেটিভ হয়, সো ওভারঅল এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট ওয়ান পজিটিভ প্যাসিভ, দেন ওয়ান ইট ইজ অ্যাক্টিভ। থার্ড এরটা বলো দেখি, দেখি ঠিক বলতে পারো কিনা। কি হবে? Active. It is not active, it is passive. Why it is passive? Because minus I versus minus V, the result, the ratio becomes again positive. দেখো, it is V by I positive, but it is minus I minus V, so again positive. দুটোই নেগেটিভ, দ্যাট মিন্স পজিটিভ না। রেশিও আমি দেখো কি লিখেছি, দেখো আমি কি লিখেছি। ভি বাই আই শুড বি নেগেটিভ ফর অ্যাক্টিভ, ভি বাই আই শুড বি পজিটিভ ফর প্যাসিভ, সো ইট ইজ প্যাসিভ, ইট ইজ নট অ্যাক্টিভ। এইভাবেই কনফিউজড হবে এক্সামে। কনফিউশনটা এখানেই ক্লিয়ার হয়ে যাক এক্সামের আগে, ঠিক আছে? তাহলেই ভালো। ইট ইজ নট এ অ্যাক্টিভ, ইট ইজ প্যাসিভ অ্যান্ড ইট ইজ
দিস ইজ কি হবে? ইয়েস, দিস ইজ অ্যাক্টিভ, রাইট। সো আই থিঙ্ক অ্যাক্টিভ প্যাসিভ আমরা এবার ক্যারেক্টারিস্টিক্স দেখে বুঝতে পারবো। ভি বাই আই রেশিওটা জাস্ট চেক করবে, এটা আমার অবজারভেশন, কিন্তু কোনো বইতেই পাবে না ভি বাই আই রেশিও যদি পজিটিভ হয় তাহলে প্যাসিভ, ভি বাই আই যদি রেশিও যদি অ্যাক্টিভ হয় তাহলে নেগেটিভ, সরি নেগেটিভ হয় তাহলে অ্যাক্টিভ। ওকে, সো দিস ইজ দ্য অ্যাক্টিভ প্যাসিভ কনসেপ্ট। অ্যান্ড লিনিয়ার নন লিনিয়ার এটা আমার মনে হয় সবাই পারবে। লিনিয়ার নন লিনিয়ার সবাই পারবে, কিন্তু এখান থেকে আমার একটা কথা বলার আছে। কথাটা হচ্ছে যদি আমি এইটাকে লিনিয়ার নন লিনিয়ার বলতে যাই তাহলে কি লিখবো আমি? আপ টু এ, আপ টু এ ইট ইজ লিনিয়ার, বাট ওভারঅল ইট ইজ নন লিনিয়ার। ওকে, তাই এই সমস্ত কোশ্চেন কিন্তু অনেক সময় স্টেটমেন্ট ওয়াইজ দেয়, মানে একটা এটা দিয়ে দিল, দিয়ে চারটে স্টেটমেন্ট দিল, তোমাকে চারটে স্টেটমেন্ট পড়ে একটা না একটা স্টেটমেন্ট এরকম থাকবে যে আপ টু এ অর আপ টু এ সার্টেন লিমিট ইট ইজ লিনিয়ার, বাট ওভারঅল ইট ইজ নন লিনিয়ার। তাহলে ওয়ান কি হবে? ওভারঅল নন লিনিয়ার, বাট আপ টু এ ইট ইজ লিনিয়ার। ওকে, আপ টু এ ইট ইজ লিনিয়ার দেখেই বুঝতে পারবে দ্যাট ইজ এইটা লিনিয়ার, বাট ওভারঅল ইট ইজ নন লিনিয়ার। এটা কি হবে? লিনিয়ার আর নন লিনিয়ার? ইয়েস, ইট ইজ নন লিনিয়ার, অলওয়েজ নন লিনিয়ার, নন লিনিয়ার। এটা কি হবে? লিনিয়ার আর নন লিনিয়ার? ভেরি গুড, ইট ইজ লিনিয়ার, ভেরি গুড, ইট ইজ লিনিয়ার। এটা কি হবে? হ্যাঁ, এটা লিনিয়ার হবে, সবাই জানে। না না, এটা দেখে মনে হচ্ছে বেঁকে বেঁকে গেছে, এটা আমি হ্যাঁ ফ্রি হ্যান্ড করেছিলাম। এটা স্ট্রেট লাইন ধরে নাও, ওকে, এটা স্ট্রেট লাইন ধরে নাও। ওকে, দাঁড়াও আমি তোমাদের জন্য একটা কাজই করে দিচ্ছি, এটা কনফিউশন হতেই পারে। জাস্ট ওয়েট 1 সেকেন্ড। ওকে, so now I think it is clear now. This is linear. আচ্ছা, এবার এই দুটো তোমরা নিজেরা করো, এখনই বসে করো, করে আমাকে অ্যান্সার দেবে। আচ্ছা, বাকিগুলো বলে দিই, একবারে করবে, দাঁড়াও একটু হোল্ড করো, বাকিগুলো বলে দিই। সো লিনিয়ার নন লিনিয়ার কি করে হবে? লিনিয়ার নন লিনিয়ার হবে হচ্ছে, লিনিয়ার নন লিনিয়ার হতে গেলে তোমাকে চেক করতে হবে স্ট্রেইট জিটিএইচ, সরি শর্টে লিখছি, স্ট্রেট লাইন ইয়েস অর নো। যদি স্ট্রেট লাইন হয় তাহলে কি হবে? লিনিয়ার। আর যদি কার্ভ লাইন হয় তাহলে ইট ইজ নন লিনিয়ার হবে। ওকে, সো ইউনিল্যাটারাল বাইল্যাটারাল কনসেপ্ট, নাও আই মুভ ইনটু দ্য ইউনিল্যাটারাল বাইল্যাটারাল কনসেপ্ট। চলো এদিকে আসি আবার। ইউনিল্যাটারাল বাইল্যাটারাল কনসেপ্ট, এবার অন্য কালার দিয়ে লিখছি। ওকে, সো ইউনিল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল কনসেপ্ট যদি তোমাদের জানতে হয় তাহলে দেখো আমি যেটা বলছি লেখো। আচ্ছা, এটা না এখানে ধরবে না, আমি একটা কাজ করি, এটাকে উম, একটা নতুন স্লাইডে লিখাই। ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল হতে গেলে 1 and 3 quadrant or 2 and 4th quadrant should be identical. এটা ইউনিল্যাটারাল, সরি শুড নট বি আইডেন্টিক্যাল, এটা নট হবে এখানে, শুড নট বি আইডেন্টিক্যাল, আর এখানে শুড বি আইডেন্টিক্যাল। এখানে 1 and 3
quadrant or 2 and fourth quadrant should be identical. সো এখানে মনে রাখবে নট, শুড নট বি আইডেন্টিক্যাল, আর এখানে শুড বি আইডেন্টিক্যাল। কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট, থার্ড, অর সেকেন্ড অ্যান্ড ফোর্থ। ফার্স্ট, থার্ড, অর সেকেন্ড অ্যান্ড ফোর্থ। ওকে, সো দিস ইজ ইউনিল্যাটারাল, দিস ইজ বাইল্যাটারাল। অ্যান্ড তাহলে এবার চলে আসি কোশ্চেনে। আমার মনে হয় এনাফ বলে দিয়েছি। তাহলে বলো, দেখো এটা অনলি ফার্স্ট কোয়াড্রেন্টেই রয়েছে, থার্ড কোয়াড্রেন্ট দিইনি, তাহলে এটা কি হবে? Yes, it is unilateral. This is very good. এটাও unilateral হবে। Why? Because first and second similar, identical. But first and third তো বলিনি। দেখো আমি কি লিখেছি, আরেকবার দেখো। ফার্স্ট অ্যান্ড থার্ড অর সেকেন্ড অ্যান্ড ফোর্থ। তাহলে ফার্স্ট থার্ড আইডেন্টিক্যাল হবে অথবা সেকেন্ড ফোর্থ আইডেন্টিক্যাল হবে। যদি দুটোই আইডেন্টিক্যাল হয় ভেরি গুড, বাট জেনারেলি দুটো আইডেন্টিক্যাল কখনোই হয় না, হয় ফার্স্ট থার্ড দেয়, না হলে সেকেন্ড ফোর্থ দেয়। ঠিক আছে, তাহলে কোশ্চেনে ফিরে যাই। তাহলে এটা হচ্ছে ইউনিল্যাটারাল। এটাও তাহলে কি হবে? ফোর্থ ওয়ান, না ফোর্থেরটা করছি আমি আগে। ইউনিল্যাটারাল হবে। হ্যাঁ, থার্ডেরটা কি হবে? ইয়েস, দিস ইজ বাইল্যাটারাল। দেখো কত ইজিলি তুমি চিনতে যাচ্ছ, চিনতে পারছো। কিন্তু এই সমস্ত যদি বইতে দেখতে চাও, মানে কত টাফ ভাবে লেখা আছে। বাইল্যাটারাল ইউনিল্যাটারাল চেনার কত ইজি ওয়ে। একটা অ্যানালাইস এইভাবেই দেয় কোশ্চেন, একটা গ্রাফ দিয়ে দেয়, জাস্ট আউটপুট গ্রাফ। এবার আমি এই দুটো তোমাদের হোমওয়ার্ক করতে দেবো, যদি টাইম পারমিট করে এখানে করবে, না হলে হোমওয়ার্কে করবে। ঠিক আছে, 5-6টা দেখবো কে কি কমন করে। ঠিক আছে, বাইল্যাটারাল। সো ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হলো। তাহলে আমি ইউনিল্যাটারাল বাইল্যাটারালের নোটটায় কি লিখবো? এখানে লিখবো হচ্ছে আইডেন্টিক্যাল কোয়াড্রেন্ট হলে বাইল্যাটারাল, আর আইডেন্টিক্যাল কোয়াড্রেন্ট না হলে নট, ইট ইজ নট আইডেন্টিক্যাল কোয়াড্রেন্ট হলে ইউনিল্যাটারাল। আইডেন্টিক্যাল কোয়াড্রেন্ট না হলে ইউনিল্যাটারাল, আইডেন্টিক্যাল কোয়াড্রেন্ট হলে বাইল্যাটারাল। ওকে, সো লাস্ট ওয়ান, দ্যাট ইজ টাইম ভ্যারিয়েন্ট ও টাইম ইনভ্যারিয়েন্ট। দেখো এগুলো সবই টাইম ভ্যারিয়েন্ট, তাই না? সবই টাইম ভ্যারিয়েন্ট। হোয়াই টাইম ভ্যারিয়েন্ট সব বলে ফেলো, কেন? হ্যাঁ, আচ্ছা তাহলে, তাহলে আমি যদি টাইম ইনভ্যারিয়েন্টের একটা এক্সাম্পল চাই, তাহলে কিরকম হবে? একটা এক্সাম্পল দাও টাইম ইনভ্যারিয়েন্টের। ডিসি, কনস্ট্যান্ট ডিসি, মনে রাখবে। কনস্ট্যান্ট ডিসি ইজ এ টাইম ইনভ্যারিয়েন্ট। হোয়াই টাইম ইনভ্যারিয়েন্ট কনস্ট্যান্ট ডিসি? বা এটাকে বলে অনেক সময় কোশ্চেন আসে রিপল লেস ডিসি। মনে রাখবে টার্মটা, রিপল লেস ডিসি, অর ডিসি উইদাউট এনি হায়ার অর্ডার হারমোনিক্স। DC without any higher order harmonics, so can be treated as time invariant. Otherwise all are time variant. Why? Because time যত ডিপেন্ড করছে তত চেঞ্জ হচ্ছে। দেখো প্রত্যেকটা কার টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। দেখো টাইম চেঞ্জ হচ্ছে, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, আপ বিয়ন্ড পয়েন্ট এ ইট ইজ টাইম ইনভ্যারিয়েন্ট, রাইট? সো এটা যদি তুমি নোট করো, বিয়ন্ড টাইম পয়েন্ট এ ইট ইজ টাইম ইনভ্যারিয়েন্ট, বাট ওভারঅল টাইম ভ্যারিয়েন্ট। ওভারঅল টাইম ভ্যারিয়েন্ট কেন আমি এটাকে কনসিডার করবো তখন? আর সবগুলোই তো টাইমের রেসপেক্টে চেঞ্জ, যত তুমি টাইমের রেসপেক্টে যাচ্ছ তত চেঞ্জ হবে এগুলো সবই। ওকে, সো
এখানেও তাহলে নোটটা করে দিই। এই নোটটা হচ্ছে কনস্ট্যান্ট যদি হয় তাহলে টাইম ইনভ্যারিয়েন্ট, যদি ভেরিয়েবল হয় মানে ফ্লাকচুয়েটিং হয় অ্যাকচুয়ালি, তাহলে টাইম ভেরিয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে বাইল্যাটারাল ইউনিল্যাটারালটা, এটা দিয়ে কোশ্চেন আসে, আর অ্যাক্টিভ প্যাসিভ। আর বাকিগুলো থেকে জেনারেলি আসে না, কারণ বাকিগুলো দেখেই সবাই চিনতে পারবে। বাট অ্যাক্টিভ প্যাসিভ বাইল্যাটারাল ইউনিল্যাটারাল ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই দুটো হোমওয়ার্ক করবে, এই দুটো আমি হাইলাইট করে দিচ্ছি। 5 and 6 হোমওয়ার্ক থাকবে, করবে, আমি লিখেও দিচ্ছি। দিস ইজ হোমওয়ার্ক, দিস ইজ হোমওয়ার্ক। ওকে, সো মাই নেক্সট টপিক, এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গেলে এখন যেটা করতে হবে। আচ্ছা, এই অবধি তোমরা একটু রিভিশন দিয়ে নাও, ঠিক আছে? যা যা নোট করলে। আমি একটা কাজ করছি, উম, এই স্লাইডটা ওপেন করে দিয়ে যাচ্ছি, এইভাবে থাকলো। তোমরা একটু 2 মিনিট ব্রেক নাও, মানে আমি একটু আসছি 1 2 মিনিটের মধ্যে, এসে কন্টিনিউ করছি। জাস্ট 2 মিনিট। ওকে, সো লেটস কন্টিনিউ। সো স্লাইড নাম্বার 7। সো নেক্সট টপিক, হেডিং করো কনসেপ্ট অফ ইন্ডাক্টর। কনসেপ্ট অফ ইন্ডাক্টর। কনসেপ্ট কি? কনসেপ্ট অফ ইন্ডাক্টর, দেখো ইন্ডাক্টর, আমি একটা ফিগার আঁকি আগে। ইন্ডাক্টরে কি করে আগে একটু বোঝো। সাপোজ কারেন্ট ইজ কামিং, কারেন্ট যদি আসে তাহলে ও কি করবে? ওর অ্যাক্রসে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। আগে সিগনিফিক্যান্টলি বোঝো আমি কি বলছি। ইন্ডাক্টরের কাজ হচ্ছে চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা, কিন্তু এটা কি অল টাইম করবে? নো, ইট ইজ নট অল টাইম, কখনোই অল টাইম করবে না। তাহলে কখন কখন করবে আর কখন কখন করবে না? যখন রেট অফ চেঞ্জ অফ কারেন্ট অ্যারাইজ করবে, মানে কি? যদি কনস্ট্যান্ট কারেন্ট এখানে আসে, কি বলছি বোঝার চেষ্টা করো, ভালো করে শোনো। ইফ কারেন্ট ইজ কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হয়, তাহলে কোনো ফ্লাক্স তৈরি হবে না। কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হলে কোনো ফ্লাক্স তৈরি হবে না। যদি কারেন্টের একটু ভ্যালু চেঞ্জ হয়,
সাপোজ কারেন্টের স্লাইটলি মডিফাই হলো, তখন কি হবে? তখনই একমাত্র ফ্লাক্স জেনারেশন হওয়া স্টার্ট হবে। কতক্ষণ হবে? যতক্ষণ ওই কারেন্টটা ভ্যারি করবে। আবার যখন একটা কারেন্টে কনস্ট্যান্ট হয়ে গেল, তখন কিন্তু আবার এই ফ্লাক্স জেনারেশন হবে না। মানে কি বলছি তাহলে, কনসেপ্ট অফ ইন্ডাক্টরে আমি যদি পয়েন্ট ওয়াইজ নোট করি একটা জিনিস, তাহলে একটু আগে আমি লিখাচ্ছি কয়েকটা জিনিস, তারপরে আমি ভালো করে বলছি আরেকবার। ইট ইজ এ লিনিয়ার প্যাসিভ, আচ্ছা লিনিয়ার অবভিয়াসলি আপ টু স্যাচুরেশন, কি লিখবো? আপ টু স্যাচুরেশন, ঠিক আছে, মনে রাখবে। ইট ইজ লিনিয়ার প্যাসিভ বাইল্যাটারাল এলিমেন্ট। ব্যাস এই তিনটে পড়লেই হবে, লিনিয়ার প্যাসিভ বাইল্যাটারাল এলিমেন্ট। ইন্ডাক্টর ইজ এ লিনিয়ার প্যাসিভ বাইল্যাটারাল এলিমেন্ট, ওকে। অ্যান্ড এই ইকুয়েশনগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ এল আই স্কোয়ার, তাই তো? এটা তোমরা জানো, না জানলে জেনে নাও বা রিক্যাপ করে নাও। কারেন্ট স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, দ্যাট ইজ ওয়ার্ক ডানটা কারেন্ট স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। কিন্তু মাইন্ড ইট, এই কারেন্টটা কখন হবে? যখন ভ্যারিয়েবল কারেন্ট থাকবে। এই কারেন্ট ইজ নট এ কনস্ট্যান্ট কারেন্ট, ওকে। দিস কারেন্ট ইজ নট এ কনস্ট্যান্ট কারেন্ট, ইজ ভ্যারিয়েবল কারেন্ট। হ্যাঁ, এনার্জি স্টোরিং, ডাব্লিউ মিনস এনার্জি স্টোরিং। আচ্ছা আমি একটা মেনশন করে দিচ্ছি, ইট ইজ এনার্জি স্টোর। আচ্ছা বলো তো, ইন্ডাক্টরে কি এনার্জি স্টোর করে? ভেরি গুড। ম্যাগনেটিক এনার্জি, ভেরি গুড। এনার্জি stored in inductor, ওকে। সো ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ এল আই স্কোয়ার, এগুলো তোমরা জানো। আচ্ছা, আরেকটা কি লিখবো? আরেকটা লিখবো হচ্ছে দিস ফাই ইজ প্রপোর্শনাল টু আই। এই যে কারেন্টটা, এই কারেন্টের সাথে প্রপোর্শনাল। ফ্লাক্স যত বা তুমি উল্টোটা বলতে পারো, আই প্রপোর্শনাল টু ফাই, ইট ইজ নট, হ্যাঁ এটা মোর কারেক্ট, এটা মোর কারেক্ট। কারণ আই তোমার ফাই এর সাথে প্রপোর্শনাল, দ্যাট মিন্স ফাইটা জেনারেশন হবে, বা উল্টোটাও বলতে পারো, দুটোই দুটোর জন্য হয়। এটা ভাইসি ভার্সা, ঠিক আছে, এটা দুটো বললেই হবে, যে কোনো একটা বলো, কোনো অসুবিধা নেই। ওকে, সো আমি যদি এটাকেই কনসিডার করি, ধরো এটাকেই কনসিডার করো, এটা দরকার নেই আপাতত, আমার এখানে এটা লাগবে তাই এটাই কনসিডার করো। ফাই প্রপোর্শনাল টু আই। আমি যদি দুপাশে আহ, ইয়ে করি, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট করি, ডি ফাই ডিটি প্রপোর্শনাল টু ডিআই ডিটি, ডি ফাই ডিটি প্রপোর্শনাল টু ডিআই ডিটি। তাহলে ডি ফাই ডিটি মিনস হোয়াট? ডি ফাই ডিটি ইজ নাথিং বাট এ, কি হবে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে কি বলে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে কি বলে? ইট ইজ এ voltage or EMF, very good, VL. So VL means what is the voltage across the inductor? This is VL. একটু কনসেপচুয়ালি হয়তো প্রথম প্রথম একটুখানি কনফিউশন হবে, একটু কনফিউশন হোক তারপরে ক্লিয়ার হোক, বেস্ট এটা। একটু কনফিউশন হবে প্রথম প্রথম। ডি ফাই ডিটি ইকুয়ালস টু ভিএল, এই ভিএলটা কি? ইট ইজ ভোল্টেজ ড্রপ। মনে রাখবে এটা কি, যেভাবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, একটা রেজিস্ট্যান্সে কি হয়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভি ধরি, কারেন্ট যদি আই হয়, তাহলে রিলেশন কি হয়? ভি ইকুয়ালস টু আই আর, তাই না? এটা আমরা জানি। কেন হচ্ছে? কারণ, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। হ্যালো। হ্যাঁ, ই মেকানিক্স কালকে দেবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কালকে দেবো, কালকে দেবো। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ। কালকে সকালবেলায় ওই যেমন টাইমে আছে, 8:15 20। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়ুক না, ওগুলো কমপ্লিট করুক। হুম হুম। ওকে, সো দেখো আমি কি বলছি আরেকবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। কারেন্ট ফ্লো হলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি হয়? ভোল্টেজ ড্রপ হয়। কারেন্ট ফ্লো হলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন একটা ভোল্টেজ ড্রপ হয়।
ঠিক একইভাবে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যখন ইন্ডাক্টরের সাথে প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ ইন্ডাক্টর যখন রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ নন জিরো হয়, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি নন জিরো হয়, দ্যাট মিন্স কারেন্ট যদি ফ্লাকচুয়েট করে, তখন তার পাশে একটা ভোল্টেজ ড্রপ হয়। এই ভোল্টেজ ড্রপটা কেন হয়? ডিউ টু জেনারেট দিস ফ্লাক্স ফাই। সো এই ভোল্টেজটা ড্রপ করিয়ে ও ফ্লাক্স জেনারেট করে, দ্যাট মিন্স ইলেকট্রিক্যাল এনার্জি থেকে একটা ম্যাগনেটিক এনার্জি এখানে কনভার্সন হয়। সো ইন্ডাক্টর কি করে? ইন একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট করে। এই কারণে মনে রাখবে, ডিসি মেশিনে আমরা দেখবে ফিল্ডে একটা ইন্ডাক্টর দিতাম। ওই ইন্ডাক্টরটা কি করতো? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতো। আর আমি বারবার পড়ানোর সময়, আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম মেশিন, তখন পড়ানোর সময় আমি একটা জিনিস বারবার বলেছিলাম যে ফ্লাক্স অ্যাকচুয়ালি মেশিন কি করে? মেশিন হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর, ধরো আমি যদি কনসিডার করি, ইলেকট্রিক্যাল ইনপুট নেয়, মেকানিক্যাল আউটপুট দেয়, এটা আমরা সবাই জানি। বাট মাঝে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা কি? ম্যাগনেটিক ডোমেন, ম্যাগনেটিক এনার্জি। সো ম্যাগনেটিক এনার্জি কে তৈরি করবে? কিভাবে তৈরি করবে? রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কনসিডার করিয়ে, বা রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে ইন্ট্রোডিউস করিয়ে একটা ফ্লাক্স জেনারেট হবে। যেই ফ্লাক্সটা কি করে জেনারেট হবে? ভোল্টেজ ড্রপ করিয়ে। সো এখানেও একটা ভোল্টেজ ড্রপই হচ্ছে না? সেই ভোল্টেজ ড্রপটা কেন হচ্ছে? এই রেট অফ চেঞ্জ অফ কারেন্টের জন্য। সো ডি ফাই ডিটি ইজ নাথিং বাট এ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। So this VL is proportional to DI dt. So what will be the ultimate relation? VL equals to, একটা কনস্ট্যান্ট আছে আমরা জানি, কনস্ট্যান্টটা কি? L। এবার তুমি কনসিডার করো ভি, ভিএল। এই ভিটা কি? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স। এই ভিএলটা কি? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর। এই আইটা কি? কারেন্ট। মানে কারেন্ট ফ্লো হলেই ভোল্টেজ ড্রপ হবে। আর এখানে আই এর বদলে কি বসছে? ডিআই ডিটি, দ্যাট ইজ কারেন্ট ফ্লো হলেই ভোল্টেজ ড্রপ হবে না, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি ফ্লো হয়, বা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি রাইজ করে, তখনই ভোল্টেজ ড্রপ হবে। সো দিস আই ইজ রিলেটেড টু ডিআই ডিটি হেয়ার, this V is related to or analogous with this VL. So this R is analogous with L. Obviously, analogous, it is not equivalent or equal to. It is analogous. That means similar type relation hold করে. Analogous means what? It holds the similar mathematical relation. মনে রাখবে অ্যানালগাস মানে কিন্তু ইকুইভ্যালেন্ট না, বারবার করে বলছি, অনেকে ইকুইভ্যালেন্ট কনসেপ্টটা নিয়ে আসবে এখানে। ইট ইজ নট ইকুইভ্যালেন্ট। আর ইজ নট ইকুইভ্যালেন্ট উইথ এল। আমরা পরে দেখব আর ইজ ইকুইভ্যালেন্ট উইথ এক্সেল, ইট ইজ নট এল। ওকে, এক্সেল একটু একটু পরে আসছি আমি। সো ভি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ডিউ টু ফ্লো অফ কারেন্ট। ভিএল, the voltage drop across inductor due to arise of or due to present of rate of change of current. So V, VL, I, di dt similar or analogous. Then R is analogous with L. So L means একটা ইন্ডাক্টর, একটা প্রপার্টি অফ এ মেটেরিয়াল, তাই না? ইন্ডাক্টর তাহলে কি হবে? তাহলে এবার যদি আমি একটা ইন্ডাকটেন্সের ডেফিনেশনে আসি, এতক্ষণ ইন্ডাক্টর কনসেপ্ট বললাম, এবার যদি আমি ইন্ডাকটেন্সের ডেফিনেশনে আসি, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডাকটেন্স? এখন আমি তোমাদের লিখছি, দ্যাট ইজ এল। ইন্ডাকটেন্স মিন্স এল। তাহলে ইন্ডাকটেন্সের ডেফিনেশন কি হবে? ইট ইজ এ প্রপার্টি of any material by virtue of which it can drop few voltage across it whenever it faces a rate of change of current associated with it. দেখো, এই হচ্ছে কমপ্লিট ডেফিনেশন অফ ইন্ডাকটেন্স। সো ইন্ডাকটেন্স ইজ এ প্রপার্টি অফ এনি মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান ড্র ফিউ ভোল্টেজ অ্যাক্রস ইট whenever it faces a rate of change of current associated with it. So this voltage drop nothing but VL equals to L into
ডিআই ডিটি, যে প্রপার্টির জন্য এটা হয়, দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ, সো দিস প্রপার্টি ইজ কল্ড ইন্ডাকটেন্স। ওকে, সো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্ডাকটেন্স? এনিওয়ান? ইউনিট কি হবে? হেনরি, ভেরি গুড। দেখো হেনরি হয় ক্যাপিটাল এইচ অর স্মল এইচ ই এন আর ওয়াই, ঠিক আছে? ইট ইজ নট এ এইচ ই এন আর ওয়াই। কেন? এটা লিখলে কি হবে? ওই সায়েন্টিস্টের নাম বোঝাবে। ক্যাপিটাল এইচ অর স্মল এইচ ই এন আর ওয়াই, এটা লিখবে না। Okay, so this is the definition of inductance. This is the concept of inductance. Okay, so now I will move into the last part of this chapter, that is, আচ্ছা আজকে মনে হচ্ছে এই ম্যাথমেটিক্সের মতন করার মতন আমি হয়তো চেষ্টা করে উঠতে পারবো না। দেখছি, আমি ট্রাই করছি আহ, কতটা করানো যায়। এখন প্রপার্টিজ অফ ইন্ডাকটেন্স, প্রপার্টিজ অফ ইন্ডাকটেন্স। অলরেডি আমি প্রপার্টি কয়েকটা বলে দিয়েছি। কি প্রপার্টি বলেছি? ফার্স্ট প্রপার্টি, যে ইট কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি টু ম্যাগনেটিক এনার্জি। ওকে, এনার্জি। সেকেন্ড প্রপার্টি কি বলেছি? হোয়েন ডিআই ডিটি এক্সিস্টস, দেন অনলি ইট উইল বি অ্যাক্টিভ, আদারওয়াইজ কি হবে? সো এবার আমি যদি বলি ইফ আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, I equals to constant means DC voltage or DC excitation. So DC excitation এ ইন্ডাক্টর কি প্রপার্টি শো করে? ভেরি গুড, ইট ইজ শর্ট সার্কিট। ইট উইল শর্ট সার্কিট। ওকে, এটা মুখস্থ করে রাখবে, এটা কিন্তু ভিভিআই কনসেপ্ট, যে ডিসিতে ইন্ডাক্টর শর্ট সার্কিট প্রপার্টি শো করে। আর যখন আই ইকুয়ালস টু ভেরিয়েবল, আই ইকুয়ালস টু ভেরিয়েবল দ্যাট মিনস এসি। আচ্ছা এসি ছাড়া কি আই ভেরিয়েবল হয় নাকি হয় না বলো তো? এসি ছাড়া আর ডিসি, এসি ডিসির মাঝামাঝি কিছু আছে দেখি। এসি আর ডিসি দুটোর ক্লাসিফিকেশন আমি বললাম, এসি ডিসি ছাড়া এর মাঝামাঝি কি কিছু প্রপার্টি আছে? ইয়েস অর নো? ভেরি গুড, ইট ইজ ভেরিয়েবল ডিসি। অ্যানাদার প্রপার্টি, হ্যাঁ, ইট ইজ ভেরিয়েবল ডিসি, ভেরি গুড। সো ভেরিয়েবল ডিসিতে কি হবে? শর্ট সার্কিট শো করবে নাকি একটা ভোল্টেজ ড্রপ দেবে? হ্যাঁ, দ্যাট ইজ ম্যাগনেটিক এফেক্ট। হ্যাঁ, তাহলে কি দেবে? একটা ম্যাগনেটিক এফেক্ট দেবে। সো ডিসি, এসি অর ভেরিয়েবল ডিসি। সো এসি অর ভেরিয়েবল ডিসি যাই তুমি দাও না কেন, সেটা ম্যাগনেটিক এফেক্ট দেবে। আর কারেন্ট যখন কনস্ট্যান্ট, দ্যাট মিনস পিওর ডিসি, দিস ইজ পিওর ডিসি, দিস ইজ পিওর ডিসি, দেন শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স ফলো হবে। ওকে, সো নেক্সট প্রপার্টি, ইন্ডাক্টর অপোজেস, ইন্ডাক্টর অপোজেস, এই প্রপার্টিটা একটু আর একটু ভালো করে বোঝো। ওরা বলে এস, আচ্ছা একটা ভুল হলো। Inductor opposes the sudden change of electric current. Remember this line. লাস্টের দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা আর এই প্রপার্টিটা। এটা কি বললাম? ইন্ডাক্টর অপোজেস দ্য সাডেন চেঞ্জ অফ ইলেকট্রিক কারেন্ট। দেখো একটু আগে আমি বললাম ইলেকট্রিক কারেন্ট অ্যারাইজ করলে ও ভোল্টেজ ড্রপ করায়, কারেক্ট? যখন ডিআইডিটি এক্সিস্ট করবে তখনই ও অ্যাক্টিভ হবে, কিন্তু অ্যাক্টিভ হলে কি করবে? ওই ডিআইডিটিকেই বাধা দেবে। এটা কোন কনসেপ্ট? এটা কার কার ল? দেখি। ভেরি গুড, দিস ইজ লেঞ্জেস ল। মনে রাখবে একটা জিনিস, নিউটনস ল অ্যান্ড লেঞ্জেস ল সব সময় সব জায়গায় অ্যাপ্লিকেবল। সব জায়গায় মিন্স ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লিকেবল। এক মিনিট। হ্যাঁ বলো।
হ্যাঁ, কালকে পড়াবো। কালকে মেকানিক্সের সাজেশনটা দিয়ে দেবো। বুঝেছো? চলে এসো। হ্যাঁ, চলে এসো। আর কারোর কোনো ডাউটস থাকলে হবে। না হলে আমি ওই ম্যাথামেটিক্স একটু করিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি লিখে একটু বাদে লিখে ৯টা নাগাদ লিখে দিয়েছি। ক্লাস নিচ্ছি তো আমি লিখে দিচ্ছি। হুম। ওকে। সো যেটা বলছিলাম, ইন্ডাক্টর অপোজেস দ্য সাডেন চেঞ্জ অফ ইলেকট্রিক কারেন্ট। দেখো আবার বলছি আমি। আচ্ছা শোনা যাচ্ছে তো? দেখি আমি আনমিউট করলাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে। সো ডিআইডিটি অ্যারাইজ করলে, এক্সিস্ট করলে ও অ্যাক্টিভ হয়। কে? ইন্ডাক্টর অ্যাক্টিভ হয়। আচ্ছা, এবার ইন্ডাক্টর অ্যাক্টিভ হলে কি হবে? ও ওই ডিআইডিটিকেই বাধা দেবে। মানে চেষ্টা করবে ডিআইডিটি যেন না হয়। দ্যাট ইজ একটু স্লোলি মানে জিনিসটা স্টেডি স্টেটে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মানে কিরকম বলছি, আমি একটা এক্সাম্পল দিলে একটু ভালো বুঝতে পারবে এখানে। ধরো একটা সার্কিট আছে। আহ, ধরো একটা সার্কিট আছে, এসি সার্কিট। ইট হ্যাভ এ রেজিস্ট্যান্স। ওকে, ইট হ্যাভ এ রেজিস্ট্যান্স। So if we consider the current, then what happen? Current কি হবে? আগে ভোল্টেজটা দেখি। ভোল্টেজ হচ্ছে সবসময় এসি হবে। If we consider this is time and this is voltage across inductor V naught or resistance. আগে রেজিস্ট্যান্সটার প্রপার্টি বোঝো, আগে রেজিস্ট্যান্স বোঝো। This is V naught suppose, and what will be the current? সো পিওর রেজিস্ট্যান্স আছে, পিওর রেজিস্ট্যান্স আছে। সো কী হবে? কারেন্টটাও আমি অন্য কারেন্টটাও এইভাবেই যাবে। কারেন্টটাও এইভাবেই যাবে। কেন? রেজিস্ট্যান্স কী করে? ফেজ ডিফারেন্স 0। মানে ভোল্টেজ যেভাবে যেভাবে যাবে কারেন্টও সেভাবেই যাবে। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টি। এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে অনলি ফর আর। এবার আমি আরেকটা সার্কিট ধরছি। সেম ভোল্টেজ ভিএস আমি অ্যাপ্লাই করছি। ইন্ডাক্টর দিয়ে রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছি। দেখো, এল আর আর দুটো কনসিডার করছি এখন। সো দিস ইজ আই। সাপোজ এখানে আই, ধরো এটাকে আই ওয়ান ধরলাম, এটাকে আই টু ধরলাম। সো এইটা হচ্ছে আই ওয়ান, আর এইটা হচ্ছে ভিএস, সরি ভি নট, ভি নট। তাহলে ভি নট অ্যান্ড আই নট অ্যাক্সিস এখানে আমি প্লট করেছি, দুটোই একসাথে অ্যাক্সিসটা প্লট করেছি। ওকে। সো এবার এটার কি হবে? আর এল আছে। এখানে কিছুটা আইডিয়া পাবে, সবটা হয়তো পাবে না। একটু ওয়েট করবে, হয়তো আজকে হবে না পুরোটা। নেক্সট দিন আমি একটু ওই ডেরিভেশনটা যখন করবো তখন আর একটু ক্লিয়ার হবে। তাই হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি এবার আরএল সার্কিটের জন্য ড্র করি কারেন্টটা, ভোল্টেজ কি হবে আর কারেন্ট কি হবে আগে বোঝার চেষ্টা করি। দেখো প্লাস মাইনাস ভি নট, ভোল্টেজটা কি হবে আগে বলো। আরএল এর জন্য ভোল্টেজ কি হবে আর কারেন্ট কি হবে? কারোর কোনো আইডিয়া আছে? ভোল্টেজ কি এক্স্যাক্টলি ভি নটটা এইটাই হবে? এক্স্যাক্টলি কি এটাই হবে? ইয়েস অর নো? হ্যাঁ, এবার এল এর জন্য কখন ভোল্টেজটা কনসিডার হবে? না, সেটা তো অবশ্যই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স। আমি আগে ভোল্টেজ আউটফর্মটা মানে ভোল্টেজ ওয়েভফর্মটা আঁকতে চাইছি। ভোল্টেজ ওয়েভফর্মটা আগে বলো কি হবে? হ্যাঁ, ভি নটটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে আইআর প্লাস এল ডিআইডিটি, একদম ঠিক। এই ইকুয়েশনটা হবে। একদম ঠিক বলেছো। আর এখানে কি ইকুয়েশন হতো? ভি নট ইকলস টু অনলি আইআর। আর এখানে আইআর ইন্টু এল ডিআইডিটি। এবার এসি সার্কিট, এসি এক্সাইটেশন, ডিআইডিটি অলওয়েজ প্রেজেন্ট, রাইট? ডিআইডিটি অলওয়েজ প্রেজেন্ট, কারণ এসিতে কি হবে? কারেন্ট ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজ তো অলওয়েজ ফ্লাকচুয়েট, সাপ্লাই কারেন্ট অলওয়েজ ফ্লাকচুয়েট। তার মানে এই পার্টটা অলওয়েজ পারসিস্ট করবে। এরকম নয় যে এই পার্টটা কখনো অ্যাক্টিভ কখনো ইনঅ্যাক্টিভ, কখনো অ্যাক্টিভ কখনো ইনঅ্যাক্টিভ, এরকম নয়। সো ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ সেমই হবে। মনে রাখবে আউটপুট ভোল্টেজ ইজ সেম। কেন সেম? আমি আবার বলছি আউটপুট ভোল্টেজটা কেন সেম। কারণ এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে তখন। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, টাইমের উপর ভ্যারি করছে না। দ্যাট মিন্স একটা কনস্ট্যান্ট
ভোল্টেজই দেবে, মানে হোয়াট এভার দ্য ভিএস, সেম ভিএসই ফলো হবে। হয়তো ম্যাগনিটিউড কমে যেতে পারে, হয়তো ভিএস এর ম্যাগনিটিউড একটু কমে যাবে, সেটা আমার মানে বলার কনসেপ্ট নয়। কনসেপ্টটা হচ্ছে ইন ইফ ইউ ইন্ট্রোডিউস ইন্ডাক্টর হেয়ার, দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ, হোয়াট উইল বি দ্য মডিফিকেশন। তাহলে মডিফিকেশনটা কোথায় হবে? এবার দেখো মডিফিকেশনটা কোথায় হচ্ছে, কারেন্টেই অনলি মডিফিকেশনটা হবে। ভালো করে কনসেপ্টটা নিয়ে নাও, এই কনসেপ্টটাকে আরও ভালো স্ট্রং করে দেবো নেক্সট ডেতে, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট দেখো আর এল সার্কিট যদি পিওর এল হতো, এখান থেকে কারেন্টটা শুরু হতো। কেন? পিওর এল থাকলে 90 ডিগ্রি ল্যাগ করতো, মানে +90 থেকে সার্কিট স্টার্টস হতো। 90 ডিগ্রি ল্যাগ করছে মানে +90, মনে রাখবে, মানে +90 মানে কি, এই যে এখান থেকে স্টার্ট হতো +90 থেকে। আর যদি লিড করতো তাহলে -90 থেকে স্টার্ট হতো। সো যদি পিওর এল থাকতো, কিন্তু পিওর এল তো নেই, ইট ইজ এ কম্বিনেশন অফ আর এল। সো পিওর আর, দেখো বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে পিওর আর, এটা হচ্ছে পিওর সি, এটা হচ্ছে পিওর এল। তাহলে আর এল হলে কি হবে? এই রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে। আচ্ছা, একটু জুম করে নিচ্ছি আমি, এই পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, একটু বেশি জুম হয়ে গেল, ওকে। তাহলে আমি যদি কনসিডার করি এরকম একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কারেন্ট কিরম হবে? যতক্ষণ পজিটিভ থাকবে চার্জিং, তারপরে কিছু সময় ডিসচার্জিং, তারপরে কিছু সময় চার্জিং, কিছু সময় ডিসচার্জিং, কিছু সময় চার্জিং, কিছু সময় ডিসচার্জিং, কিছু সময় চার্জিং, কিছু সময় ডিসচার্জিং, এরকম হতে থাকবে ব্যাপারটা। এবার তুমি লক্ষ্য করো আগের সাথে কি ডিফারেন্স হলো, আগের সঙ্গে কি ডিফারেন্স হলো একটু লক্ষ্য করো। আগেরটা ছিল ফ্লাকচুয়েশন, দেখো এক্স্যাক্টলি ভি আর আই সেম সেম ছিল, কিন্তু এটা একটু ডিলে হচ্ছে। কিন্তু যেই যেইভাবে ও ফ্লো করছে, মানে যেভাবে চেঞ্জ হচ্ছে, সেভাবে না, একটু ডিলে হয়ে হয়ে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা একটু ডিলে হচ্ছে। এবার তুমি যদি আরও স্ট্রং করো, এবার কি করছো, এলটা ক্রমশ বাড়াচ্ছ, আরটাকে ক্রমশ কমাচ্ছ, মানে সার্কিটটাকে পিওরলি ইন্ডাকটিভের দিকে নিয়ে যাচ্ছ। পিওরলি ইন্ডাকটিভের দিকে নিয়ে গেলে কি হবে? পিওরলি ইন্ডাকটিভের দিকে নিয়ে গেলে কি হবে? এখান থেকে স্টার্ট হবে, এখানে গিয়ে এন্ড হবে, এক্স্যাক্টলি এর মিডিলে গিয়ে এন্ড হবে। কিন্তু কারেন্টটা কিরম হবে? একবার এরম হয়ে এরম এরম হতে থাকবে, এরকম হতে থাকবে, মনে রাখবে, মানে একটু ফ্লাকচুয়েট করবে, বাট মানে কিরম হবে, এরম 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 হবে, কিন্তু কখনোই জিরোতে আসবে না। তাহলে স্ট্রং এল, হাই স্ট্রং এল দিলে কি হবে, একদম এটাকে অ্যাজিউম করবো স্ট্রেট হয়ে যাবে। তাহলে ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টরের কাজ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেওয়া। কি করে বাধা দিচ্ছে? ও নিজের অ্যাক্রসে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। একটু কনফিউশন হলো, আবার দেখো আমি রিপিট করছি কথাটা, এবার একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো ইন্ডাক্টর তুমি, তোমার কাজ কি? যখন সাপোজ তুমি ধরো একটা বাড়ির আর্নিং মেম্বার, যখন বাড়িতে টাকা বেশি ইনকাম হবে তুমি কি করবে? কিছু টাকা নিয়ে কনস্ট্যান্ট টাকা ভরে দেবে। যখন বাড়িতে টাকা কম ইনকাম হবে তুমি কি করবে? নিজের থেকে কিছু টাকা অ্যাড করে কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট টাকা সাপ্লাই দিচ্ছ, মানি সাপ্লাই দিচ্ছ। তার মানে কি, তোমার আউটপুট কি? কনস্ট্যান্ট করছো। কি কনস্ট্যান্ট করছো? কারেন্টকে কনস্ট্যান্ট বানাচ্ছ। কি করে বানাচ্ছ? কখনো ম্যাগনেটিক ফিল্ড, পজিটিভ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, কখনো নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এবার নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড মিন্স চারিপাশের থেকে ম্যাগনেটিক ফ্লাক্সকে কনভার্ট করে দিচ্ছ কারেন্টে। যখন কারেন্টের ভ্যালু কম, যখন কারেন্ট ডিকে হচ্ছে, তখন তুমি কারেন্ট প্রপার্টি মানে ইন্ডাকটিভ প্রপার্টি ও রিভার্স ইন্ডাকটিভ প্রপার্টি হিসেবে কাজ করছে। মানে দ্যাট মিন্স ও কিছুটা ইনপুট করছে, ইলেকট্রিক্যালি ইনপুট করছে, ইলেকট্রিক্যালি কারেন্ট সার্কিটের মধ্যে ইন্ট্রোডিউস করছে। কি করে করছে? চারিপাশের ম্যাগনেটিক ফিল্ড যেটা আগে থেকে ক্রিয়েট করে রেখেছিল তাকে খরচা করে। তোমার কাছে কিছু একটা সোর্স অফ ইনকাম আছে, তুমি বাড়িতে আলটিমেটলি কনস্ট্যান্ট টাকা প্রোভাইড করবে। এবার বাড়ির যারা আলাদা মেম্বার্স আছে, তারা সাপোজ ধরো, সাপোজ তুমি 10,000 রুপিস প্রতি মাসে সাপ্লাই দেবে বাড়িতে, এরকম ধরো ঠিক করেছো। এবার 4 জন মিলে সাপ্লাই দেবে সাপোজ। এবার 3 জনে মিলে দেখা যাচ্ছে 7,000, তাহলে ওই মাসে তুমি 3,000 দেবে। ধরো কোনো একটা মাসে ধরো 8,000, তাহলে ওই মাসে তুমি 2,000 দেবে। এবার কোনো মাসে ধরো ওই 3 জনে মিলে 12,000 ইনকাম করেছে, তুমি 2,000 উল্টে নিয়ে নেবে, নিয়ে 10,000 সাপ্লাই দেবে। তাহলে ইন্ডাক্টর ঠিক এই কনসেপ্টটাই করে। ইন্ডাক্টর কি করে? এইটাই করে। দ্যাট মিন্স যখন কারেন্টের বাড়ানোর প্রয়োজন হবে তখন বাড়িয়ে দেবে, যখন কারেন্টকে কমানোর প্রয়োজন হবে কমিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি আউটপুট কারেন্টকে কনস্ট্যান্ট বাড়ানোর চেষ্টা করবে। দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে জিরো করার চেষ্টা করবে। কি করে করবে? এর ঠিক উল্টোটা করে আর কি।
ফ্লাক্স জেনারেট করে বা ফ্লাক্স থেকে রিভার্স কনসেপ্ট অ্যাপ্লাই করে ও একটা কারেন্ট ইন্ট্রোডিউস করে। তাহলে ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টরের কাজ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থাকলে ফ্লাক্স জেনারেট করা, সেইটা পজিটিভ ফ্লাক্স হতে পারে, নেগেটিভ ফ্লাক্স হতে পারে। কিন্তু আল্টিমেটলি কনস্ট্যান্ট কারেন্ট আউটপুট দেওয়া। এবার ইন্ডাক্টরের প্রপার্টি যদি খুব মানে ইন্ডাক্টর যদি স্ট্রং না হয়, এই ইন্ডাক্টর যদি উইক হয়, তখন কি হবে? একটা এরকম এই গ্রিন কালারটা ফলো হবে। চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কখনো, কখনো 0 হয়েছে, কখনো, কখনো বেশি হয়েছে। বাট ডিলে করে দিয়েছে। মানে দ্যাট ইজ এটা যেমন খুব মানে শার্পলি ইনক্রিজ ডিক্রিজ করছে, এটা অতটা শার্পলি করছে না। মানে দ্যাট ইজ একটু ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা স্ট্রং করে দিই আমি, তাহলে এটা এরকম কনস্ট্যান্ট হওয়ার চেষ্টা করবে। কিন্তু স্ট্রেট লাইন কখনোই হবে না। স্ট্রেট লাইন কখনোই হবে না। মনে রাখবে এটা হ্যাঁ, হুম। না, না মাঝখান থেকে স্টার্ট হবে না। অ্যাকচুয়ালি কি হবে? এইটার আগেরটা আমি কনসিডার করছি না। এর আগেও আবার এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে। 90 থেকে স্টার্ট হওয়া মানে এইটা যখন 0 থাকবে তখন এ 90 তে থাকবে। মানে ফেজ শিফটেড হবে। আমরা তো জানি যে ইন্ডাকটিভ প্রপার্টির জন্য ল্যাগিং ইন নেচার হয়, ল্যাগিং সার্কিট হয়। সেই কারণে এবার তুমি যদি জিজ্ঞেস করো কেন ল্যাগিং হয়? তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এখন দেব না। একটু ওয়েট করে যাও। আর কদিন বাদে তুমি পাবে। Why inductor circuit lags? Why capacitive circuit leads? And why resistive circuit have no lagging leading effect? L হচ্ছে ল্যাগ করে। আমি একটু শর্টে লিখে দিচ্ছি। C হচ্ছে লিড করে। আর R নো ল্যাগ লিড। এবার তুমি যদি আর অ্যাড করে দাও তাহলে কি হবে? আর এর সঙ্গে আর এল এর মিডিলে কোনো একটা সেকশন থেকে যাবে। এখানে যদি আর সি অ্যাড করে দাও তাহলে আর আর সি এর মাঝখানে কোনো সেকশন থেকে যাবে। এবার এটা কেন হয় সেটা আমি এই ক্লাসে বলবো না। সব স্টেপ মানে সিকোয়েন্সিয়ালি আমি যাব। হুম। হ্যাঁ, 0 হবে। 0 হবে। অবশ্যই হবে। হ্যাঁ, পিওরলি ইন্ডাকটিভ থাকলে সেটা স্ট্রেট হওয়ার চেষ্টা করবে কিন্তু জেনারেলি হয় না। সেটা একটা এরকম এরকম হালকা একটা ওয়েভ নেচার চলে আসবে আরকি। ইন্ডাক্টর মেনলি এটাই করে। ইন্ডাক্টর হচ্ছে কারেন্টকে স্টেবল করে। মনে রাখবে। একদম শর্ট ফর্মে ইন্ডাক্টর কারেন্টকে স্টেবল করে। আর এরপরে আমরা পরের দিনকে ক্যাপাসিটর কনসেপ্ট দেখব। ক্যাপাসিটর ভোল্টেজকে স্টেবল করে। এর ঠিক উল্টোটা করে। ঠিক আছে? তাহলে আজকে মেনলি এই ম্যাথগুলো হলো না। এই ম্যাথগুলো করতে গেলে আমাকে ডেরিভেশন করতে হবে, যেটা আমি নেক্সট দিন করব। তবে আজকে তোমাদের যেই টাস্কগুলো হবে সেটা হচ্ছে এই দুটো সলভ করা আর এরকম দুখানা ওয়েভ ফর্ম জেনারেট করে সবাইকে দিয়ে দেওয়া। এইটার এই সার্কিটটার দরকার নেই। এই 5-6 এর মতন দুটো, দুটো করে জেনারেট করবে। সবাই করবে। দুটো কোয়েশ্চেন জেনারেট করবে, করে গ্রুপে দেবে। এমন করবে না যেটা তুমি নিজে পারবে না। নিজে যেন পারো। অবশ্যই যেন নিজে পারো। ঠিক আছে? তাহলে আমি ক্লাস রেকর্ডিং হ্যাঁ, হ্যাঁ, মানে সার্কিট মিনস দুটো গ্রাফ জাস্ট। হ্যাঁ, গ্রাফ করে দিয়ে দেবে। আর পুরোটা স্টাডি করো। আমি যে নোটসগুলো দিলাম সেগুলো সব স্টাডি করো। আর দুটো হোমওয়ার্ক আমি নিজেই দিয়েছি সেগুলো সলভ করো। আর আর আগের দিনের যারা হোমওয়ার্কগুলো দেওনি, দুটো কোশ্চেন দেওনি সেগুলো দিয়ে দিও। আগের দিনে দুটো সার্কিট দিতে বলেছিলাম দেখবে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেনলি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কারেন্ট ফাইন্ড থ্রু দিস পার্টিকুলার ব্রাঞ্চ অ্যান্ড ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য পার্টিকুলার ব্রাঞ্চ। মানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ১ মিনিট দাঁড়াও। কিরম টাইপের দিতে বলেছিলাম আমি? ডে 3 তে এইচডব্লিউ দেখলে বুঝতে পারবে। এই যে এরকম টাইপের একটা সার্কিট দিয়ে দেখো আমি কি বলেছি। ফাইন্ড দ্য আরইকিউ অফ দ্য সার্কিট গিভেন বিলো। এটা আরইকিউ বার করবে। অলসো ফাইন্ড দ্য কারেন্ট থ্রু এবি টার্মিনালস। এই এবি টার্মিনালসের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে এটা ফাইন্ড করবে। ফাইন্ড দ্য পাওয়ার ট্রান্সফার বাই দ্য সাপ্লাই অফ দ্য অ্যাবাভ সার্কিট। এই পাওয়ার ট্রান্সফারড বাই দ্য সাপ্লাই মানে সাপ্লাই থেকে কত পাওয়ার ট্রান্সফার হচ্ছে এখানে। মানে সাপ্লাই কত পাওয়ার দিচ্ছে এক কথায়। সেটা বার করবে। আর হাউ মাচ হিট এনার্জি ইজ ডিসিপেটেড ইন সিডি সেকশন। এই সিডি সেকশনের মধ্যে মানে এই ৩ টে রেজিস্ট্যান্সের মধ্যে কতটা হিট এনার্জি জেনারেট করছে। তাহলে এই ৪ টে কোয়েশ্চেন তুমি যদি নিজে সলভ করতে পারো, মেইনলি ৪ টেই আছে। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ১, অলসো ফাইন্ড কারেন্ট থ্রু এবি টার্মিনালস ২, ফাইন্ড দ্য পাওয়ার ট্রান্সফার বাই দ্য সাপ্লাই অফ দ্য অ্যাবাভ সার্কিট ৩, আর হাউ মাচ হিট এনার্জি ইজ ডিসিপেটেড ইন সিডি সেকশন। সো এই ৪ টে কোয়েশ্চেন যদি সলভ করতে পারো তাহলে এনাফ এই কনসেপ্ট বুঝে যাওয়ার মতন। আর এরকম দুটো কোশ্চেন আমি বলেছিলাম দিতে।
যাই হোক অনেকেই দেয়নি দেখতে পাচ্ছি। যাক যারা দেয়নি আমি তাদেরকে আর বলব না কিছু। সে নিজের দায়িত্ব এখন করো। আর যদি না মনে করো যে দেবে না তো দেবে না। কোনো অসুবিধা নেই আমার। ওকে। সো এই অবধি থাকলো আজকে। আমি সমস্ত ডেটা ফেটা সব দিয়ে দিচ্ছি গ্রুপে আস্তে, আস্তে।